নরেন্দ্রপুরের নাজিরাবাদে মৃত বেড়ে ২৭। গোডাউনে বিধ্বংসী আগুনের পর ৫ দিন পার। নাজিরাবাদে নিখোঁজ ২৭ জনেরই দেহাংশ উদ্ধার। ২৭ জনের নামে থানায় মিসিং ডায়েরি ছিল। নাজিরাবাদে এখন শুধুই স্বজনহারাদের হাহাকার। সরাসরি কথা বলবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, যে ২৭ জনের নামে মিসিং ডায়েরি ছিল, ২৭ জনেরই দেহাংশ উদ্ধার হলো। দেখো মিমি, প্রাথমিকভাবে পুলিশ তাই মনে করছে এবং প্রথম দিন থেকেই ২৬ তারিখ সকাল থেকেই যে হাহাকার দেখা গিয়েছিল এই নাজিরাবাদের আমার পিছনে যে কারখানা, এখানে যে গোডাউন ছিল, সেই গোডাউনে সেই যে ২৭ জন পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই ২৭ জন কেউ আর জীবিত নেই। সবাইয়ের দেহাংশ, শুধুমাত্র একটি দেহ সেটি শনাক্তকরণ করা সম্ভব, কারণ তার কিছু অংশ এখনো পর্যন্ত আগুনের আছে, সেটা পোড়েনি। কিন্তু বাকি যে ২৬টি দেহ, সেই দেহ কিন্তু কোনোটাই সম্পূর্ণ নেই। কিছু পার্টস মাত্র কালেক্ট করতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। কাজ কি এখনো চলবে? সরকার চলে এবং দেখো, পুলিশ আজ দিনটা অন্তত যেটা আমরা জানতে পেরেছি, আজ ১১টার পর থেকে এই যে কারখানা এবং তার সঙ্গে মোমো কারখানা রয়েছে, মোমোর যে গোডাউন, সেই মুহূর্তে লাস্ট তারা সার্চ অপারেশন চালাবে। ইতিমধ্যেই যদি তোমাকে ছবি দেখাই, যে কয়েকজন মাত্র দমকলের কর্মী এবং পুলিশ ২-১ কর্মী ছাড়া আর কেউ নেই। আমরা গতকাল এবং পরশু তার আগের দিন দেখেছি যে কলকাতা কর্পোরেশনের কয়েকজন শ্রমিক তারা প্রতিনিয়ত আসছিলেন গ্যাস কাটার দিয়ে এক একটি সেট কেটে তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং সেখানে ভিতরে প্রবেশ করে ধীরে ধীরে দেখা গিয়েছে একে একে ২৭টি মৃত যে দেহাংশ, সেই দেহাংশ উদ্ধার করা গিয়েছে। এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার তিনি জানাচ্ছেন যে আপাতত এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করবে কিছু সময়ের জন্য, কিন্তু এই যে দেহ খোঁজার কাজ সেটা সম্পূর্ণ। কারণ তোমাকে বলি, অর্পণ, তুমি যেরকম বলছিলে যে একটি মাত্র দেহ চিহ্নিত করা গেছে এবং যেভাবে দেহাংশ উদ্ধার হয়েছে এতটাই ঝলসে গেছে, বিকৃত হয়ে গেছে যে চেনার কোনো উপায় নেই। সেক্ষেত্রে ডিএনএ ম্যাপিং একমাত্র উপায়। ডিএনএ স্যাম্পল কালেকশন কি সবার হয়ে গেছে? দেখো, ২৭ জন পরিবার যারা নিখোঁজ অভিযোগ জানিয়েছিলেন, সেই ২৭টি পরিবারের ৩২ জনের কাছ থেকে ব্লাড ডিএনএ স্যাম্পেল হিসেবে ব্লাড কালেকশন করা হয়েছে এবং গত কাল পর্যন্ত ছিল ২৫ জন, আজকে সকালে আরও ২ জন, অর্থাৎ ২৭ জন। এই ২৭ জনের দেহের যা গঠন এবং দেহের থেকে ডিএনএ স্যাম্পেল কালেকশন করা এবং সেটি ল্যাবে নিয়ে গিয়ে সেটা ডিএনএ ম্যাপিং করা, এর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যেটা জানাচ্ছেন যে এই ডিএনএ ম্যাপিংয়ের সময় পরিবারের যারা রয়েছেন তাদেরকেও ডাকা হতে পারে ল্যাবে, সেখানে তাদেরকে রাখা হবে এবং সেখান থেকেই এই যে ২৭ জন, সেই ২৭ জনের মধ্যে একজনকে চিহ্নিতকরণ করা গেলে বাকি থাকে ২৬ জন। সেই ২৬ জনের ডিএনএ ম্যাপিং করে তাদের ম্যাপিং করার পরেই তাদের হাতে সেই দেহ। একদমই, অনেক ধন্যবাদ। নরেন্দ্রপুরে 2টো গোডাউনে বিধ্বংসী আগুন, বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর এই ঘটনায় এবার গ্রেফতার ওয়াও মোমোর গোডাউনের 2 আধিকারিক, একজন ম্যানেজার আর একজন ডেপুটি ম্যানেজার। পাশাপাশি 2টো গোডাউন, একটি ওয়াও মোমোর আর একটি ডেকোরেটরের। গত রবিবার গভীর রাতে এই 2টো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, বেশ কয়েকজন ঝলসে মারা যান। এই ঘটনায় শুক্রবার গ্রেফতার ওয়াও মোমোর 2 আধিকারিক, ম্যানেজার মনোরঞ্জন শীট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। শুক্রবার ভোরে এই দুজনকে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিধ্বংসী আগুনে যারা মারা গেছেন তাদের বাড়িতে এখন হাহাকার। সেই স্বজনহারাদের সামনে রেখে বৃহস্পতিবার দায় এড়ানোর চেষ্টা করে ওয়াও মোমো। রুবি মোড়ে তাদের অফিস, সেখানেই ডাকা হয় মৃতদের পরিজনদের।
তাঁদের অফিসের সামনে রাস্তায় বসিয়ে করানো হয় সাংবাদিক বৈঠক। ডেকোরেটরের গোডাউনের কোর্টে বল ঠেলে ওয়াও মোমো কর্তৃপক্ষ চেষ্টা করে দায় ঝাড়ার। এর পরদিনই পুলিশের জালে ওয়াও মোমোর 2 আধিকারিক। এদিনই ধৃতদের তোলা হয় বারুইপুর আদালতে। তাদের 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় এর আগে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। নির্দিষ্ট সময় শেষ হবে শুনানি। জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও। কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয়ে সিইও। আজকের মধ্যেই সব নোটিশ ইস্যু করতে হবে। 1 ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যুর নির্দেশ। ফুল বেঞ্চের বৈঠকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। নির্দিষ্ট সময় কি শুনানি শেষ করা যাবে? জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও। কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয়ে খোদ সিইও। আজকের মধ্যেই সব নোটিশ ইস্যু। 1 ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যুর নির্দেশ। ফুল বেঞ্চের বৈঠকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। এসআইআর শুনানি নিয়ে কমিশনের 7 দফা নির্দেশিকা। আজ বিকেল 5টার মধ্যেই সব নোটিশ ইস্যু করতে হবে। 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে নোটিশ দিতে হবে। 7 দিনের মধ্যে শেষ করতে হবে নথি আপলোড। যাদের শুনানি শেষ তাদের নথি 2রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড। 2-3 দিনের মধ্যে তুলে নেওয়া হবে মাইক্রো অবজারভারদের। স্ক্রুটিনিতে রোল অবজারভারদের সহযোগিতা করবে মাইক্রো অবজারভাররা। ভুল নথি আপলোডের দায় ইআরও এইআরওদের। ডিইওদের নির্দেশিকা কমিশনের। কাজটা ত্বরান্বিত করতে বলেছেন, দ্রুততার সাথে করতে বলেছেন। কোথায় কোথায় ল্যাগ রয়েছে এখনো পর্যন্ত? ল্যাগ, লিড সবকিছু যা আছে, যা সিস্টেমে আছে সেই সিস্টেমের উপর সিদ্ধান্ত আলটিমেটলি হবে। সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত নথি জমা পড়ার কথা সে সমস্ত নেই, সেগুলোকে বলা হবে আবার নতুন করে কালেক্ট করার জন্য যদি প্রয়োজন হয়। 7 ফেব্রুয়ারি কি শুনানি শেষ থাকছে? ওরা কিছু ডেট দিয়েছেন, সেটা আপনারা জানতে পারবেন আর গিয়ে কথা বলে। আপনার কি মনে হয় ডিউ টাইমের মধ্যে ফিনিশিং পয়েন্টে পৌঁছাবো? সেটাই পরিকল্পনা তাই। যারা স্যার তালিকার বাইরে ডকুমেন্টস জমা দিলেন তাদের অনেকেই জানেন না যে তাদের নাম উঠবে কিনা, তাদের কি জানতে পারবেন ফাইনাল পাবলিকেশন হলে। এসআইআরে হিয়ারিং হয়রানির অভিযোগে বিক্ষোভ দত্তপুকুরের গোলবাড়িতে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সঠিক নথি জমা দেওয়ার পরও বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বলে অভিযোগ। আর তারপরই বিক্ষোভ ভোটারদের। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, কি কারণে এই বিক্ষোভ, কি অভিযোগ? দেখো, নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে। এক ভোটারকে একাধিকবার ডাকা হচ্ছে, প্রতিবন্ধী মানুষকে সেখানে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই ধরনের ভরি ভরি অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অর্থাৎ একেবারে সাধারণ মানুষ এই দত্তপুকুর গোলাবাড়ি রোড পানশিল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, দীর্ঘদিন ধরে যেভাবে নির্বাচন কমিশন হেনস্থা করছে, এক মানুষকে একাধিকবার ডাকা হচ্ছে, হিয়ারিং এ সমস্ত কাগজপত্র দেওয়ার পরে তাকে আবার নতুন করে হিয়ারিং এ ডাকা হচ্ছে, কোনো মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন করা হচ্ছে। ফলে এরকম ভুরি ভুরি অভিযোগ তুলছেন এলাকার মানুষজন এবং একাধিকবার হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং হিয়ারিং সেন্টারও বাড়ি থেকে অন্তত প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরত্ব। একাধিক অভিযোগ তুলে একেবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে একেবারে গোলাবাড়ি দত্তপুকুর রোড রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং এটাও বলেন যদি এই ধরনের হিয়ারিং আবার নতুন করে যদি আবার এই হেনস্থা করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন এলাকার মানুষজন। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে দত্তপুকুর গোলাবাড়ি রোড তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তার কারণ যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন নির্বাচন কমিশন হেনস্থা করার প্রতিবাদের ফলে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ জিয়াউল। শিলিগুড়িতে বিএলওর মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে তিস্তায় ঝাঁপ, সন্ধ্যায় দেহ উদ্ধার। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা করেছেন শ্রবণ কুমার কাহার। বীরভূমে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পরিবারের দাবি এসআইআর শুনানি আতঙ্কে ভুগছিলেন তিনি, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা। এলাকারই একটি হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি শিলিগুড়ির 47 নম্বরের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সন্ধে তিস্তা থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন। बोले थे कि हमको बहुत प्रेशर हो गया, ये एसआईआर का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। आदमी बहुत अच्छा था, वो बहुत अच्छे से रहता था, ऐसा नहीं था।
বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভগলদিঘি। এখানকার বাসিন্দা রফিকুল ইসলাম, বয়স 76। বৃহস্পতিবার শুনানিতে গিয়েছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। এদিন ভোরে মারা যান। পরিবারের দাবি, শুনানি আতঙ্কে মারা গেছেন রফিকুল। এসআইআর যেদিন থেকে নোটিশ পাই সেদিন খুব চিন্তিত ছিল। কালকে প্রায় 9টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসআইআর লাইনে দাঁড়িয়েছিল, সেখানে অসুস্থ হয়ে পড়ে। আমাদেরকে যে এত হেনস্থা করা হচ্ছে, বিজেপি সরকার আমাদেরকে এইভাবে যে হেনস্থা করছে, আমরা ভাবতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2-এর বিডিও অভিরূপ ভট্টাচার্য, তাকেও নাকি ডাকা হয়েছে শুনানিতে। এ নিয়েই জলঘোলা। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানেও চলছে শুনানি। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ বয়সের ভারে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। আমি আতঙ্কে আছি, আমার ভয় ভয় কিসে? যে 2000 নাম আছে, তবে যদি কেটে দেয় পাঠিয়ে যদি। কি ভুল ছিল আপনার? বলো এই 2000 লিস্টে হার শেখ ছিল। হ্যাঁ, আমার ছবিতে আছে হার জালি। উত্তর 24 পরগনার সোদপুর, এখানকার পানশিল দেশবন্ধু হাই স্কুলে চলছিল শুনানি। অভিযোগ, শুনানির কাগজে স্ট্যাম্প মারেননি ইআরও। এই নিয়েই বিক্ষোভ দেখানো অনেকে। ডকুমেন্ট জমা দিচ্ছে, স্ট্যাম্প মারা দিচ্ছে। একজন ভদ্র মহিলা বললো যে আমাকে লিখিয়ে দিন, যে আমরা কি প্রমাণপত্র দিচ্ছি। এরপরে যদি আমাদের ভোটে পাস করে যায় কি হবে? কোনো প্রমাণ দিচ্ছে না। কোচবিহারের মাথাভাঙা, এখানে শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়াইছি, সকাল 7টাতে আসি, 11টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ি। পড়ি যাওয়ার পরে হসপিটালে নিয়ে মনে হয় আতঙ্ক হয়নি। হুগলির সিঙ্গুর, এখানকার বাসিন্দা আনোয়ার এবং তার মা সাহেরুন, দুজনেই বিশেষভাবে সক্ষম। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। নদিয়ার কল্যাণী, এখানেও শুনানি কেন্দ্রে 2 বিশেষভাবে সক্ষম সম্পর্কে স্বামী স্ত্রী। আপনারা বিএলওকে জানাননি যে আমরা প্রতিবন্ধী? হ্যাঁ, জানাইছি। তা সত্ত্বেও হিয়ারিং এ আসতে হলো আপনাদের? হ্যাঁ, ওই চিঠি পাঠাইছে। এই যে প্রতিবন্ধী, আপনাদের কার্ড আছে? আমার আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, এখানকার বাসিন্দা নয়ন শেখ। শুক্রবার বিয়ে, তার আগে বরের বেশে শুনানি কেন্দ্রে। নিউজ 18 বাংলা। ভবানীপুরের নাম বাতিলে চক্রান্ত। ভবানীপুর বিধানসভায় প্রায় 45,000 নাম বাদ। 77 নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে নাম বাদ। 77 নম্বর ওয়ার্ডে ভোটারের নাম বাদে চক্রান্তের অভিযোগ। কাউন্সিলর বিএলএদের নিয়ে বৈঠকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্ক্রুটিনিতে বাড়তি নজরদারির নির্দেশ। এসআইআর নিয়ে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর নিয়ে গতকাল নিজের বাড়িতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের নাম বাতিলে চক্রান্তের অভিযোগ করছেন তিনি। ভবানীপুর বিধানসভায় প্রায় 45,000 নাম বাদ। 77 নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে নাম বাদ। 77 নম্বর ওয়ার্ডে ভোটারের নাম বাদে চক্রান্তের অভিযোগ। কাউন্সিলর বিএলএদের নিয়ে বৈঠকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্ক্রুটিনিতে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। এসআইআর নিয়ে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোলাই বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ। দল বেঁধে মহিলারা অভিযানে নামতেই তাদের উপর হামলা। আলিপুরদুয়ারের আদিবাসী গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, আর এই নিয়ে থানায় নালিশ। চোলাই বিক্রির প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা। এ ছবি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা থানা এলাকার।
শামুকতলার বড় পুকুরিয়া আদিবাসীদের গ্রাম। অভিযোগ, এখানকার বেশ কয়েকটি বাড়ি থেকে চোলায় মদ বিক্রি করা হচ্ছে। এতে এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। এ নিয়ে মাঝে মধ্যে অশান্তি। এরই বিরুদ্ধে জোট বাঁধেন আদিবাসী মহিলাদের একাংশ। শুক্রবার অভিযানে নামেন। অভিযোগ, সেই সময় তাদের মারধর করা হয়। আক্রান্ত হন 4 জন। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওরা বলতেছে বিক্রি করি না, আর সকাল থেকে ওদের বাড়ি থেকে বিক্রি হইতেছে, ওদের বাড়িতে ঢুকতে দিবে না, তোমরা ঢুকলে আমাদের বাড়ি নোংরা হয়ে যাবে। আমি থেকে নামছে, একদম টানছে, এই যে টুলটা টানছে, আমার টুলটা অনেক কিছু পাইতেছে মাথার মধ্যে। আদিবাসী মহিলাদের উপর হামলার অভিযোগ। শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। আমাদের বড় পুকুরিয়া গ্রামে দারু বিক্রি হয়, ছোট ছোট বাচ্চাগুলা নেশাতে চলে যায়। যারা বিক্রি করে ওদের তো ভালো হইতেছে, টাকা আসে ওদের বাড়িতে। যারা আসছে খাইতে ওদের তো বাড়িটাতে অশান্তি হচ্ছে। ওর জন্য আমরা আসলাম যে এটাকে বন্ধ করব। এর আগেও চোলাই বিক্রির প্রতিবাদে পথে নামেন আদিবাসী মহিলারা। এদিন পথে নামেন, সেই সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনার বাড়ি থেকে মদ বিক্রি হয় না, এখন 1 সপ্তাহ থেকে বন্ধ আছে। পুলিশ নিজে মানা করছে, আমাদের নিজে পুলিশ মানা করে গেছে। প্রশাসনকে আমি বলবো, বাইরে থেকে চুলাই মদ যারা পাচার করছে তাদের দিকে একটু নজরদারি করার জন্য আমি অনুরোধ করব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। 2024 সালের জুন মাসে সেতু ভেঙে বিপত্তি। ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকায় সেই ভাঙা সেতু নতুন করে তৈরি করা হবে। বৃহস্পতিবার সেতুর কাজের শিলান্যাস করা হয়। পাণ্ডবেশ্বর এবং ময়নাগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার সেতুর কাজের শিলান্যাস করা হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 62 লক্ষ টাকা। একদিকে ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকা, আরেকদিকে শিলিগুড়ির সংযোগকারী চার্চ মোড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টুনা নদী। এই নদীর উপরের ব্রিজ যাতায়াতে বড় ভরসা। 2024 সালে জুন মাসে জলের তোড়ে ব্রিজ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ চরমে। তাঁদের দাবি মেনে এবার তৈরি হবে নতুন ব্রিজ। हमें बहुत खुशी हो रही है कि हम 2 साल से ज्यादा से हम बहुत कष्ट उठा रहे थे, विशेषकर बाजार और स्कूल। हमारे स्कूल बच्चे सुबह शाम बहुत कष्ट से स्कूल जा रहे थे और हमने आग्रह किया था कि जितनी जल्दी हो सके हमारा पुल बन जाए। जो भी सैंक्शन हुआ है, हमारे पुल ब्रिज बन रहे हैं, तो हम बहुत खुश हैं। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার পলাশবনি থেকে শীর্ষা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি সংস্কার করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,13 লক্ষ টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। The roads are lovely but dark and deep. We have promises to keep and miles to go before we sleep. আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমরা আরো বহু মাইল পাড়ি দিতে পারি এরকম উন্নয়নকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই আমার বর্তমান রাজ্য সরকারকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভা 17টি ওয়ার্ড। এই পুরো এলাকায় নানা জায়গায় এখনো মাটির রাস্তা রয়ে গিয়েছে। সেগুলি পাকা করা হবে। তৈরি হবে 28টি পাকা রাস্তা। এর জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 8 কোটি টাকা। 28টি রাস্তার মধ্যে শুক্রবার হয়ে গেল 14টি রাস্তার কাজের শিলান্যাস। মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে। এটা কিছুদিন এর মধ্যেই শিলান্যাস হবে। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন, তাহলে ময়নাগুড়ি যে শহর তার গৌরব বৃদ্ধি হচ্ছে। নিউজ 18 বাংলা।